বন্ধুরা তোমাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন প্রাঞ্জল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। বন্ধুরা তোমাদের সাথে আছি আমি এশা। যেহেতু আজ বড়দিন তাই আজকে তোমাদেরকে এই দিনটি সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই। এটি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতি বছর 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়ের বিশেষ একটি মৌসুম চলে। বিগত কয়েকটি শতাব্দীতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড়দিনের অর্থনৈতিক প্রভাবটি ধীরে ধীরে প্রসারিত হতে দেখা গেছে। বাংলাদেশেও আনন্দমুখর পরিবেশে এই উৎসবটি পালন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এটি একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। বন্ধুরা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অভিনেতা মারুফ কবির। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আপনাকে শুরুতেই বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে বড়দিনের শুভেচ্ছা। ধন্যবাদ। তো ভাইয়া একটু আপনার কাজের প্রসঙ্গেই চলে যাচ্ছি সরাসরি। আপনি তো থিয়েটারের সাথে যুক্ত আছেন অনেকটা বছর হলো। এখন আপনাদের যে চলতি প্রযোজনাটি চলছে মায়ানদী, সেটি তো আপনারই লেখা এবং নির্দেশনায়। তো এই যে আপনাদের দলের কততম প্রযোজনা? এটি আমাদের দলের 46তম প্রযোজনা। আর মায়ানদী নাটকটি গেল বছর ডিসেম্বরে প্রথম মঞ্চায়িত হয়। আচ্ছা, এখন পর্যন্ত কততম? এই পর্যন্ত এই বছর ডিসেম্বরের 9 তারিখে শেষ প্রদর্শনীটি হয়েছে। আমাদের এই পর্যন্ত 9টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে মায়ানদী নাটকটির। আচ্ছা, তো এই যে নাটকটি আপনার লেখা, যেহেতু আমি আপনার কাছে এই যেহেতু নাট্যকারকেও সাথে পেয়েছি, তো সেই জন্যই জানতে চাইছি নাটকটির প্রেক্ষাপট যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। আসলে আমরা যে দেশটায় বাস করি সেই দেশটি হচ্ছে যে একটি বদ্বীপ। এবং বদ্বীপটা কেন? কারণ আমাদের দেশটি মানে জালের মতো নদী, খাল, বিল, নালা পরিবেষ্টিত ছিল, কিন্তু এখন আর নেই। তো এই নদীগুলোকে কেন্দ্র করে কিন্তু আমাদের জীবন ও জীবিকা চলতো। এবং আমাদের যত বড় বড় শহর, যত বড় বড় মানে বাজার, বাণিজ্যিক আনাগোনা, এগুলো সমস্ত কিছু কিন্তু নদীকে কেন্দ্র করে ছিল এক সময়। কিন্তু বিগত 40-50 বছরে দেখা গেছে কি এই নদীগুলো আসলে ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। স্রোত হারিয়েছে, নাব্যতা হারিয়েছে, মানুষ এগুলো দখল করে নিয়েছে, যার ফলশ্রুতিতে এই নদীগুলো আর আগের মতো অবস্থানে নেই। আর আমরা যে অঞ্চলে বাস করি এই অঞ্চলের মানুষের যেহেতু মানে পানি আমাদের একটা বড় সহায়। এমন পানি কিন্তু মধ্যপ্রাচ্যে নেই বা অনেক পৃথিবীর অনেক দেশেই নেই, আমাদের দেশে আছে। সুতরাং আমাদের কিন্তু পানির জন্য কোনো কষ্ট কখনো ছিল না। কিন্তু ভবিষ্যতে এই নদীগুলো না থাকলে কিন্তু আমাদের পানির জন্য নানান কষ্টে পড়তে হবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের দেশে প্রত্যেকটি মানুষই কিন্তু মানে তার মনের ভেতর একটা নদী বহন করে চলে। এই নদীটা তার ভালোবাসার নদী, এই নদীটা তার স্বপ্নের নদী, এই নদীটা তার ভালো লাগার নদী। হ্যাঁ, নদীর পাড়ে গেলে তার মন খারাপ ভালো হয়ে যায়, নদীর পাড়ে দিয়ে হেঁটে গেলে বা নদীর পাড়ের মানুষের জীবনযাপন দেখলে তার ভালো লাগে। আবার আমরা যেমন বলি যে জীবনটাও নদীর মতোই বহমান। হ্যাঁ, এই বহমানতা আমরা আসলে নানানভাবে থমকে দিয়েছি। আমার এই নাটকটার মূল উদ্দেশ্য হচ্ছে যে থমকে দেওয়া নদীগুলোকে আসলে আবার মানুষের মনে করিয়ে দেওয়া। এই নদীগুলো না থাকলে আমরা কিন্তু আর এই বাংলাদেশের এই বদ্বীপের মানুষ থাকবো না, তাহলে একটা অচীন জনপদের মানুষে পরিণত হব। সুতরাং আমাদের এই নাটকের মধ্যে দিয়ে থিয়েটার চেষ্টা করেছে নদীকে ভালোবাসার গল্পটি নতুন করে বলতে, এবং নদী কিভাবে দখল হয়ে মানুষ আসলে নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছে, এবং এই বাংলার যে শ্যামল রূপ, যে সৌন্দর্য, যে সবুজ রূপ, সেই রূপটি কিন্তু নদী না থাকলে আসলে থাকবে না। তো সুতরাং আমরা চেয়েছি এই নাটকে নদীকে বাঁচিয়ে রাখবার জন্য যে ভালোবাসার আকুতি, সেটি মানুষের ভেতরে নতুন করে জাগিয়ে তুলতে। অনেক ধন্যবাদ। তো ভাই একটু জানতে চাইছি, যেহেতু আপনার লেখার পাশাপাশি এই নাটকটি আপনার নির্দেশনায়, তো আপনি যখন লিখেছিলেন তখন থেকে কি ইচ্ছা ছিল যে আপনি নির্দেশনা দিবেন? আসলে এটি দল থেকে নির্ধারিত করা হয়েছিল যে আমি একটি নাটক নির্দেশনা দিব। তখন আমার কাছে মনে হলো এটি কোনো অন্য কারো নাটক না নিয়ে আমি নিজেই একটি নাটক লিখে নির্দেশনা দিলে কেমন হয়। এবং এটি লেখার সময়ই আমরা কাজ শুরু করেছিলাম, এবং কাজের মাঝামাঝি সময় আমরা নাটকটি লেখা আমার শেষ হয়েছিল। তো দর্শক ভালো মতোই গ্রহণ করেছে। আমি এ পর্যন্ত যা দেখতে পাচ্ছি, দর্শকের যে রেসপন্স বলেন বা দর্শকের অনুভূতিগুলো ভালো। দেশের বাইরেও এটি বেশ মানে যদিও এখনো বাইরে কোথাও শো করা হয়নি, কিন্তু বাইরের থেকে অনেকেই নাটক দেখতে এসেছেন দর্শক। এই নাটকটি নিয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে নামী থিয়েটার যে পত্রিকা বহুরূপী, তারা তাদের একটি বিশেষ সংখ্যায় নাটকটি প্রকাশ করেছে, ছাপিয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেই যারা বাংলা ভাষাভাষী নাটক করেন তারা অনেকে দেখে আমাকে নানানভাবে জানিয়েছেন যে তাদের কাছে নাটকটি বেশ ভালো লেগেছে।
তো আপনি তো বলছিলেন যে এখন পর্যন্ত প্রায় 9টি আপনাদের মঞ্চায়ন হয়েছে নবার। তো একটু জানতে চাইছি যে আপনি নির্দেশনা যেহেতু দিয়েছেন, নির্দেশনা দেওয়ার সময় এবং নদীর এই প্রেক্ষাপট এই বিষয়টা নিয়ে কাজ করার সময় আপনি কোন কোন বিষয়গুলো মাথায় রেখেছেন মঞ্চে যখন আপনি তুললেন নাটকটা? আসলে আমাদের তো বেশ কিছু রিচুয়াল আছে, নদীর সাথে কয়েকটা জিনিসের সম্পর্ক কিন্তু খুব প্রবল। মানে আপনি যদি কখনো জ্যোৎস্না রাতে নদীতে যেয়ে থাকেন, হ্যাঁ, এই নদীতে পানি থাকুক আর শুকনো বালু থাকুক, হ্যাঁ, আপনি যে অভিভূত হবেন সেই অভিভূত হবার মানে সক্ষমতা পৃথিবীর আর কোনো নদীতে যে হবে না। আমি বাংলাদেশের বহু নদীতে জ্যোৎস্না রাতে গিয়েছি এবং পৃথিবীর বহু দেশেই জ্যোৎস্নায় বা পূর্ণিমায় আমি কাটিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের নদীগুলোর মতো এত মানে চমৎকার, এত সুন্দর, এত সুষমা মণ্ডিত নদী পৃথিবীর কোথাও নেই। এবং এই যে ভালো লাগার অনুভব, এই অনুভবটা আমি চেষ্টা করেছি আমার নির্দেশনায় ফুটিয়ে তুলতে। এবং নদীকে কেন্দ্র করে যে মানুষের মানবীর প্রেম, মানব মানবীর জীবন জীবিকা, হ্যাঁ, এগুলোকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবং আমাদের তো এখন আসলে খুব আমরা একটা ভোগবাদী সমাজ যের ভেতর দিয়ে পুরো বিশ্বই চলে গিয়েছে, কিন্তু এই ভোগবাদিতার বাইরেও কিন্তু আরেকটা মানে জীবন আছে, যেখানে শুধুই মানে উপার্জন এবং সচ্ছলতা স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করা হয় না, মানুষের ভালো লাগাটাকেই প্রাধান্য দেওয়া হয়। পৃথিবীর অন্যতম উপার্জনকারী দেশ হচ্ছে জার্মান। জার্মানিও এখন কিন্তু মানুষ একটু মিনিমালিস্টিক লাইফে যাচ্ছে। আমাদের একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো আপু, কেমন আছো বন্ধু? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো বন্ধু, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। ক্লাস 6। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে তোমাকে করছি প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে এবারের IAAF বর্ষসেরা নারী অ্যাথলেট হয়েছেন ক আলমাজ আয়না, অপশন খ ডেফনি স্কিপার্স, অপশন গ এলাইনা থমসন। দ্রুত বলতে হবে। অপশন গ এলাইনা থমসন। অপশন গ এলাইনা থমসন নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক আলমাজ আয়না। তিনি ইথিওপিয়ার নারী অ্যাথলেট। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো, আমার নাম চাইনিজ। কেমন আছো বন্ধু? ভালো আছি। বন্ধু, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 4 এ। ক্লাস 4 এ। এখন ঝটপট বলো কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ হাতেই আছে। প্রশ্নটি হচ্ছে সম্প্রতি টেস্টে আজহার আলী ট্রিপল সেঞ্চুরি করেছেন, বলতে হবে তিনি পাকিস্তানের কততম ট্রিপল সেঞ্চুরি করা খেলোয়াড়? অপশন ক চতুর্থ, অপশন খ পঞ্চম, অপশন গ তৃতীয়। তৃতীয়। অপশন গ তৃতীয় নিলাম, কিন্তু তোমার উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক চতুর্থ। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 302 রানে অপরাজিত ছিলেন। বন্ধুরা, সেই সাথে আজকের মতো খেলার মাঠ বিভাগটি শেষ হচ্ছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি অভিনেতা মারুফ কবিরের সঙ্গে। ভাই, আমরা বিরতির আগে আপনার সাথে কথা বলছিলাম এই যে আপনার যে নির্দেশিত নতুন নাটকটি মায়ানদী, সেটি প্রসঙ্গে কথা হচ্ছিল। আপনি বলছিলেন যে এইটা যখন মঞ্চায়ন করছেন বা নির্দেশনা দিচ্ছেন, যে এই বিষয়গুলো মাথায় রাখেন। না, যেটা আমি বলছিলাম যে আসলে আমাদের তো এখন খুব সমাজটি ভোগবাদী হয়ে গেছে, এবং এই ভোগের যোগান দিতেই কিন্তু আমাদের প্রকৃতি ধ্বংস করতে হচ্ছে, প্রকৃতি তথা এই নদীগুলো ধ্বংস করতে হচ্ছে। কিন্তু এগুলো আমাদের তো আসলে যোগানদার, মানে আমরা আমাদের যে ভোগ বা আমাদের যেগুলো নিত্য নৈমিত্তিক চাহিদা, সেগুলোর জন্য তো নদী লাগবেই। সুতরাং এটি ধ্বংস করা আমাদের মোটেও উচিত হবে না, সেটা আমি বিশ্বাস করি, এবং সেটা থেকেই নাটকটি আমরা প্রযোজনাটা করেছি আর কি। আচ্ছা, তো এই যে আপনি নির্দেশনা দিচ্ছেন, একজন নির্দেশক হিসেবে আপনার যদি বলি যে আপনি কতটা সন্তুষ্ট এই নাটকটি নিয়ে? এটা আমি মানে পুরোপুরি সন্তুষ্ট বলতে পারবো না, কারণ আমি মানে ঢাকার মঞ্চে পূর্ণাঙ্গ মঞ্চ নাটকের যে একক নির্দেশনা, এই একক নির্দেশনা এই মায়ানদীটি আমার প্রথম নাটক। হ্যাঁ, এর আগে পথনাটক এবং আরেকটি নাটকে যৌথ নির্দেশনা আমি দিয়েছিলাম থিয়েটারেরই। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটি নিয়ে আরো অনেক কাজ করবার ছিল, আর একটু ডিরেক্টোরিয়াল পার্সপেক্টিভে অনেক কিছু করবার সুযোগ ছিল, কিন্তু মঞ্চের সীমাবদ্ধতা, এবং আপনি জানেন যে আমাদের সব অভিনেতা অভিনেত্রীরাই নানান কারণে নানানভাবে ব্যস্ত, ওই যে ভোগের যোগান দেওয়ার জন্য তাদের আরো বেশি কাজ করতে হয়। তো সেই কাজের ক্ষেত্রে তারা আগের মতো আর এত মানে অধিক সময় দিতে সক্ষম হয় না, সেজন্য কিছুটা হলো অসন্তুষ্টি আমার রয়ে গেছে ডিরেক্টর হিসেবে। তো আশা করা যাচ্ছে হয়তো সামনের মঞ্চে ধীরে ধীরে আপনার এই অসন্তুষ্টিটা কেটে যাবে, আমরা প্রত্যাশা করি আপনার কাছ থেকে। তো আপনি যেহেতু আপনি আমাকে শুরুতেই বলছিলেন যে পূর্ণাঙ্গ লেখা নাটক বলতে এটি আপনার প্রথম, কিন্তু লেখালেখিটা তো আসলে হুট করে ভাবে শুরু হয় না, তো আপনার নিশ্চয়ই এর আগেও আরো কিছু লেখালেখির অভিজ্ঞতা রয়েছে।
আমি আসলে মানে মূলত নিজেকে যদি লেখক হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ ঘটে কখনো, আমি নিজেকে কবি হিসেবে পরিচয় দিতে চাই। কারণ আমি কবিতা লিখি, কিন্তু প্রকাশ সেভাবে করি না, কারণ এখন আমি মনে করি যে আমার সেই জায়গাটা এখন অর্জন হয়নি, যে জায়গা থেকে প্রকাশ করবার মতো মান অর্জন হয়েছে কি হয়নি। দু চারটা ক্ষেত্রে বন্ধু বান্ধবের প্ররোচনায় বা অনুপ্রেরণায় কিছু কিছু জায়গায় প্রকাশিত হয়েছে, কিন্তু আমি ভবিষ্যতে আরো কবিতা লেখাতে মনোনিবেশ করতে চাই এবং আরো পড়তে চাই তার চেয়ে বেশি। থিয়েটারের প্রসঙ্গে আবার একটু ফিরছি। আপনি তো থিয়েটারের সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন এবং আপনাদের থিয়েটারের এই যে বিখ্যাত নাটক, আমাদের প্রয়াত নাট্যজা আব্দুল আল মামুন এবং প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের রচনায় যে নাটকটি রয়েছে পায়ের আওয়াজ পাওয়া যায়, তার প্রায় 40 বছর পার হয়ে গেছে। তো সেই প্রসঙ্গটা নিয়ে একটু আপনার সাথে আমি জানতে চাই যে এটার সাথে আপনিও যুক্ত আছেন, আপনিও অভিনয়ের সাথে যুক্ত আছেন, তো সেই বিষয়টি যদি বলতেন। আসলে 1990 সালে এই নাটকটির 100তম প্রদর্শনী হয়, তারপর এটি বন্ধ থাকে কিছুদিন। এরপর থেকে যখন নতুন করে আবার এই নাটকটি হয়, সেখান থেকে আমি কাজ করছি। প্রায় 77টির মতো প্রদর্শনী আমি এই নাটকের করেছি। আর এই নাটকটি আমার ভালো লাগার অন্যতম নাটক দুটো কারণে। প্রথমত, মুক্তিযুদ্ধ নিয়ে এত মানে ডিটেইলে কাজ খুব কম হয়েছে আমাদের দেশে, এটি একটি মানে মাইল ফলক নাটক বলা যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই নাটকের ভেতর দিয়ে আমরা পুরো বাংলাদেশটা দেখতে পাই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের মানুষের আচার আচরণ, এগুলোর সমস্ত কিছু একটা নাটকের ভেতর দিয়ে ফুটিয়ে তোলা খুব কঠিন। আর সৈয়দ শামসুল হক আমাদের দেশের অন্যতম প্রধান লেখক ছিলেন, সব্যসাচী লেখক। উনি সব শাখাতেই অত্যন্ত পারদর্শিতা দেখিয়েছেন। নাটকের ক্ষেত্রে আমাদের সাথে ওনাদের সখ্যতা ছিল, ওনার সখ্যতাটি ছিল নাট্যকার হিসেবে, হ্যাঁ, কিন্তু আমি ওনাকে আরো বেশি সম্মান করি কবি হিসেবে। উনি কথা সাহিত্যিক হিসেবে খুব ভালো। কিন্তু পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি যে লেখা, এটি পুরোটাই একটা কাব্য। পায়ের আওয়াজ পাওয়া যায় একটা কাব্য নাটক। নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি বৃহৎ কাব্য, এবং বাংলাদেশের মানুষের যে এবং প্রকৃতির যে উপমা, সেই উপমাগুলো কিন্তু এই নাটকের মধ্যে দিয়ে উনি তুলে ধরেছেন। তো সুদীর্ঘ 40 বছর এই নভেম্বর মাসের আমাদের যে 25 তারিখ গেল, এখানে আমরা 1976 নভেম্বরের 25 তারিখে নাটকটি প্রথম প্রদর্শনী হয়েছিল। তা আমরা এই বছর এই নাটকটির এই 40 বছর উদযাপন করলাম, এবং আমরা প্রয়াত নাট্যকার, আমাদের খুবই প্রিয় ভাজন এবং শ্রদ্ধাভাজন যে ব্যক্তি সৈয়দ শামসুল হক, তাকেও আমরা স্মরণ করেছি এবং আমরা এই একটি অনুষ্ঠান করেছিলাম। জি জি, এটি আসলে আপনার জীবনের অনেক বড় একটি অর্জন। আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো, তবে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, কে বলছো? হ্যাঁ ভাইয়া, আপু আমি ইফতি বলছি ঢাকা থেকে। কেমন আছো ইফতি? হ্যাঁ ভালো আপু। ইফতি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। ক্লাস 6। এখন ঝটপট বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে তোমাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, কোন লেখক হাজার চুরাশির মা নামে পরিচিত? অপশন ক সুফিয়া কামাল, অপশন খ বেগম রোকেয়া, অপশন গ মহাশ্বেতা দেবী। আপু অপশন গ মহাশ্বেতা দেবী। অপশন গ মহাশ্বেতা দেবী নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। নির্মাণাধীন পদ্মা সেতু কোন দুইটি জেলাকে যুক্ত করবে? অপশন ক মুন্সিগঞ্জ ও শরীয়তপুর, অপশন খ মুন্সিগঞ্জ ও সিরাজগঞ্জ, অপশন গ বরিশাল ও শরীয়তপুর। আপু অপশন ক মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। অপশন ক মুন্সিগঞ্জ ও শরীয়তপুর নিলাম, এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? হ্যাঁ আপু। ঠিক আছে, প্রশ্নটি করছি। প্রশ্নটি হচ্ছে, সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় কোন দেশে? অপশন ক গ্রিস, অপশন খ ডেনমার্ক, অপশন গ যুক্তরাজ্য। আপু অপশন ক গ্রিস। অপশন ক গ্রিস নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ ডেনমার্ক। সেটি শুরু হয়েছিল 1228 সালে। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো। হ্যালো, কে বলছো? আমি অর্পণ। অর্পণ, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। অর্পণ কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। ক্লাস 6। এখন অর্পণ বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে?
জানা অজানা। জানা অজানা, ঠিক আছে, জানা অজানা থেকে প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটি? অপশন ক স্বাধীনতা সংগ্রাম, অপশন ক সংসপ্তক, অপশন ক জাগ্রত চৌরঙ্গী। অপশন ক স্বাধীনতা সংগ্রাম। অপশন ক স্বাধীনতা সংগ্রাম নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ জাগ্রত চৌরঙ্গী। এবং বন্ধুরা, সেই সাথে আজকের মতো জানা অজানা বিভাগটিও শেষ হচ্ছে। তোমাদের সাথে আছি আমি ঈশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি অভিনেতা মারুফ কবিরের সঙ্গে। আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো হ্যালো বন্ধু, কে আছো আমাদের সাথে? হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছি, কে আছো তুমি? নামটি বলে ফেলো। হ্যালো বন্ধু, তুমি তোমার নামটি আরেকবার বলো। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে বন্ধু, আমি কিন্তু তোমার নামটি বুঝিনি, তুমি আরেকবার তোমার নামটি বলো। নিপা আক্তার। নিপা। তো নিপা, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, ইনি সম্প্রতি ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন, তার নাম বলো। অপশন ক করুণ নায়ার, অপশন খ লোকেশ রাহুল, অপশন ক চেতেশ্বর পূজারা। চটপট বলতে হবে। অপশন খ, পুরো অপশনটি বলতে হবে। লোকেশ রাহুল। অপশন খ লোকেশ রাহুল নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক করুণ নায়ার। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো আপু, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বন্ধু, কে বলছো? আমার নাম নুসরাত জাহান। কেমন আছো নুসরাত? ভালো আছি। নুসরাত, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 10 এ পড়ি। ঠিক আছে, এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করবো আজকে? মুক্তিযুদ্ধের গল্প। মুক্তিযুদ্ধের গল্প, ঠিক আছে। মুক্তিযুদ্ধের গল্প থেকে তোমাকে তাহলে প্রশ্ন করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, কবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়? অপশন ক 23 জুন 2005, অপশন খ 23 জুন 2006, অপশন ক 23 জুন 2007। অপশন গ। পুরো অপশনটি বলতে হবে। 23 জুন 2007, অপশন গ নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ 23 জুন 2006। তো ভাই, আবার আপনার কাছে ফিরছি। বিরতির আগে যে প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে পায়ের আওয়াজ পাওয়া যায়, সেটার সাথে আপনিও দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, এবং তার 40 বছর উদযাপনে একটি বিশেষ অনুষ্ঠান আপনারা করেছিলেন, সেটাই শুনছিলাম। এই অনুষ্ঠানটি দিয়ে আমরা আসলে এই 40 বছরের পরিক্রমায় যারা বিভিন্ন সময় এই নাটকটিতে অভিনয় করেছিল তাদেরকে আমরা নিমন্ত্রণ জানিয়েছিলাম। এর মধ্যে আমাদের এখন যে মন্ত্রী মহোদয় আছেন তারানা হালিম, উনিও একসময় এই নাটকে অভিনয় করেছিলেন একটি চরিত্রে। সুতরাং উনি তার ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেননি, কিন্তু অন্যরা সবাই এসেছিল এবং আমরা খুব অনুপ্রাণিত হয়েছিলাম যে 1976-এও যারা অভিনয় করেছিল সেরকম থেকে শুরু করে মানে এই কালের পরিক্রমায় 2016-তে পর্যন্ত যারা বিভিন্ন সময় অভিনয় করেছেন কিন্তু এখন করছেন না, তাদেরকে আমরা চেয়েছি একটা সম্বর্ধনা দিতে, এবং বিশেষ করে 1976-এ প্রথম প্রদর্শনীতে যারা অভিনয় করেছিলেন তাদেরকে আমরা বিশেষ সম্মাননা স্মারক দিয়ে অভিনন্দিত করেছি। আর আমরা মনে করি এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, কারণ পায়ের আওয়াজ পাওয়া যায় বাংলাদেশে প্রথম নাটক যেটি 50তম প্রদর্শনী করতে সক্ষম হয়েছিল প্রথমবারের মতো, এবং পায়ের আওয়াজ পাওয়া যায় প্রথম বাংলাদেশের নাটক যেটি আন্তর্জাতিক নাট্যোৎসবে সিউলে 1982 সালে মঞ্চায়িত হয়েছিল। তো এই নাটকটির সাথে আমার যুক্ত থাকতে পারা আমার জন্য একটা বড় গৌরবের, এবং এই নাটকের অন্যতম মূল যে চরিত্র পীর সাহেব, আমি নাটকটিতে দীর্ঘদিন ধরে অভিনয় করছি, সুতরাং এটি আমার অনেক আনন্দের একটি বিষয় আমি মনে করি। তো ভাইয়া, এতেও গেল আপনার পায়ের আওয়াজ পাওয়া যায় সেই প্রসঙ্গের কথাটাই। তো এবার একটু জানতে চাইছি যে থিয়েটারের সাথে যেহেতু আপনি প্রায় 26 বছর ধরে যুক্ত আছেন, আরো অনেকগুলো প্রযোজনায় কাজ করেছেন, তা আপনার অভিনীত উল্লেখযোগ্য কিছু প্রযোজনার কথা যদি আমাদেরকে বলতেন। আমার যদি বলি সেভাবে, তাহলে মেরাজ ফকিরের মা আমার জন্য আরেকটি বড়, এবং এই নাটকে প্রায় 178টি প্রদর্শনীতে আমি অভিনয় করেছি,
এবং 1995 থেকে পর্যন্ত প্রতিটি প্রদর্শনীতে আমি অভিনয় করেছি। 100তম প্রদর্শনীতে আমাকে আব্দুল্লাহ মামুন, ফেরদৌসী মজুমদার এবং রামেন্দ্র মজুমদার এই চারজনকে একই সাথে সম্বর্ধনা দেওয়া হয়, কারণ আমরাই একমাত্র যারা 100টি প্রদর্শনীতে অভিনয় করতে পেরেছি। আশা করছি যে 200তম প্রদর্শনীতেও আমি এটাতে করতে পারবো। তবে অবশ্যই থিয়েটারের প্রায় 20টি প্রযোজনায় আমি 700-র উপরে প্রদর্শনীতে অংশ নিয়েছি এ পর্যন্ত, এবং আশা করছি যে 1000তম প্রদর্শনী তো খুব শিগগিরই আমি পারবো থিয়েটারের হয়ে অভিনয় করতে। আশা করছি আমরাও। তো থিয়েটারের এই যে এই বছর তো প্রায় শেষ হয়ে গেল, নতুন বছরে দেখা যায় সবারই একটা প্ল্যান থাকে নতুন করে কিছু শুরু করার, নতুন উৎসবের। তো আপনাদের দলের একটু প্ল্যানটা জানতে চাইছি, নতুন বছরকে সামনে রেখে কি পরিকল্পনা রয়েছে? আমাদের পরিকল্পনা সেইভাবে না হলেও যেটা হচ্ছে যে শেক্সপিয়ারের 400তম জয়ন্তী হচ্ছে সারা বিশ্ব জুড়েই। আমাদের একটি ইচ্ছে আছে শেক্সপিয়ারের একটি প্রযোজনা আনবার জন্য। থিয়েটার শেক্সপিয়ারের অনেকগুলো প্রযোজনার সাথে যুক্ত হতে পেরেছিল, কিন্তু আমরা চাই এই বছর এই শেক্সপিয়ারের একটি প্রযোজনাকে আমরা মঞ্চে আনবো আশা করছি। আচ্ছা, আপনাদের যেটা প্ল্যান রয়েছে সেটার জন্য অনেক শুভকামনা রইল। এবং সেই সাথে আমি একটু জানতে চাইছি আপনার কাছে যে আপনি থিয়েটারের সাথে আপনি যুক্ত আছেন 26 বছর, থিয়েটার পরিচালিত যে থিয়েটার স্কুল সেটিরও আপনি একজন ছাত্র ছিলেন। তো এই যে অভিনয় বা এই বিষয়টি শেখার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্বটা আসলে কতখানি? আসলে থিয়েটারের মূল যে চালিকা শক্তি সেটি হচ্ছে যে জ্ঞান, এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া আসলে যারা থিয়েটার করছেন তাদের নানান রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। তো আজকে এখনকার বাংলাদেশে যেটা খুব সহজ লভ্য, কারণ অনেকগুলো বিশ্ববিদ্যালয় থিয়েটার আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থিয়েটার আছে, স্কুল আছে অনেক, কিন্তু যখন এটি শুরু করা হয়েছিল 1990 সালে তখন কিন্তু আসলে সেরকম ভাবে কোনো শুধুমাত্র এক চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়া থিয়েটার শেখার কোনো প্রাতিষ্ঠানিক মাধ্যম ছিল না। বিশেষ করে যারা মঞ্চে কাজ করবে তাদের প্রশিক্ষণের কোনো জায়গা ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটি ছিল অনার্স এবং মাস্টার্স কোর্স, যেটা অনেক দীর্ঘমেয়াদী, সেটাও সবার পক্ষে সম্ভব হতো না। তো আমাদের এখান থেকে এই যে দীর্ঘ 26 বছরের পরিক্রমায় 26টি ব্যাচ ইতিমধ্যে বেরিয়ে গেছে, 27তম ব্যাচের চলছে। ঢাকার মঞ্চে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রীরা মঞ্চে সফলতার সাথে কাজ করছে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদের সামনের সকল কাজের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনাকেও ধন্যবাদ, আর এনটিভিকেও ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।